কি বলবো আমি না হারিয়ে যাচ্ছি আমার ভাষা। মানে এই দত্তপুকুরের সন্তোষপুর দত্তপুকুর স্টেশন বড় হয়েছি, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল পড়াশোনা, তারপরেও আমাদের এই আমডাঙ্গার প্রিয় প্রার্থী মাননীয় কাশেম সিদ্দিকী, তিনি ফুরফুরা শরীফের, আমারও নেতা ফুরফুরা শরীফ আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। তিনি আমার পরিবার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। তিনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি কিছু প্রশ্ন তুলেছেন। আমি তার কাছে করজোড়ে অনুরোধ করব, আমার মা 20 সালে মারা গেছেন, তাদের ঘামের পয়সা, তাদের রোজগারের পয়সায় শিক্ষা অর্জন করেছি, আপনি ছোট করবেন না, আপনার কাছে করজোড়ে আমি অনুরোধ করছি। আমার বাবাও আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলো, আপনি একদিন আসুন, আমার বাড়িতে এখনো তৃণমূলের বোমার দাগ, গুলির দাগটা আপনি দেখে যাবেন। কথা হারিয়ে ফেলছি। দত্তপুকুরের মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ। দত্তপুকুরের মানুষ কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কোনোদিন আমরা বিচার করিনি। আমরা দত্তপুকুরের মানুষকে এটুকু ভাবি সংস্কৃতিপ্রেমী মানুষ, একে অপরের মানুষ আমরা বসবাস করেছি। দত্তপুকুরের একটা অংশের মানুষ আর বাংলা থেকে, বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছে। নজরুল কলোনি থেকে শুরু করে অনেক কলোনি তৈরি হয়েছে। সেদিনকে বামপন্থীরা রাস্তায় নেমে এই রাজ্যের বামফ্রন্ট সরকার 34 বছরে যারা বাংলাদেশ থেকে সেখানকার ভিটে মাটি চাটি ছেড়ে দিয়ে এই দত্তপুকুরে যেদিন বসবাস করেছিলেন, এই শম্ভু দাশগুপ্তরা, এই বসুরা, এই সলিল বসুরা লাল ঝান্ডা হাতে নিয়ে সেদিন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে এই বাংলা, এই দত্তপুকুরে, এই রেলের ধারে কলোনি তৈরি করেছিল, সেদিনকে বামফ্রন্ট সরকার তাদেরকে জমি দিয়েছিল, তাদেরকে জমির পাট্টা দিয়েছিল, তাদের হাতে রেশন কার্ড তুলে দিয়েছিল, তাদের হাতে ভোটার কার্ড তুলে দিয়েছিল, তাদেরকে এই ভারতবর্ষে বসবাস করার জন্য তাদেরকে ঘর বাড়ি দিয়েছিল এবং তাদেরকে কাউকে 10,000 টাকা নগদ পর্যন্ত দিয়েছিল। আজকে বলছে নতুন করে আমার নাগরিকত্ব চাই। আমি মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগে, যারা আজকে এই দত্তপুকুরের মানুষ ভোটাধিকার তালিকা থেকে আপনারা বাদ গেলেন। 2002 সাল বামফ্রন্ট সরকার চলছে, কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন, বুদ্ধবাবুর হাতে দিয়েছেন, কিন্তু সেদিনকে এই দত্তপুকুরের মানুষকে বলতে শোনা যায়নি, বাবা আমার ভোটার লিস্টে নাম নেই কেন, বাবা আমার ভোটার লিস্টে নাম হলো না কেন। আর আজকে কলোনিতে কলোনিতে পদ্ম ফুল ফুটেছে বটে, কিন্তু যখন আমি ভোট প্রচারে যাচ্ছি, বাবা আমার বাড়ি 6 জনের নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা বলতে চাইছি যে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল? বলছে হ্যাঁ বাবা ছিল। আমি বলছি তাহলে নাম কাটলো কেন? বলছে সেটা তো বলতে পারবো না। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের বাড়িতে গিয়ে, মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে বীণাপাণি দেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল, সেদিনকে এই উত্তর 24 পরগনা, এই বাংলার মতুয়ারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া প্রেমী মানুষ, তিনি বলেছিলেন যে মতুয়াদেরকে আমি দুধে ভাতে রাখবো। আর আমরা কি দেখলাম? ঠিক তেমনি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যখন ইনশাল্লাহ সুবহানাল্লাহ করেন, যখন ধর্মতলায় নামাজ পড়েন, আর সারাদিনে গান্ডে পিণ্ডে গিলে ইফতারে রোজার সময় যখন তিনি রোজা রাখেন, যখন ফল, যখন জুস খায়, তখন এই বাংলার মানুষ তখন ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে পরম প্রিয় কেউ হতে পারে না। আমরা বলতে চাইছি, একদিকে কারা ক্ষতিগ্রস্ত হলো এসআইআরে, একদিকে ক্ষতিগ্রস্ত হলো আমার মুসলমান সম্প্রদায় ভাইরা, আর একদিকে ক্ষতিগ্রস্ত হলো যারা বাংলাদেশ থেকে নমশূদ্র মতুয়া এসেছেন,
তাদের পরিবারের নামগুলো বেছে বেছে কেটে দেয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগপুরের ভালো ছাত্রী, কারণ নাগপুরে আরএসএস এর দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত হয়, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এর মাঝখানে কেউ থাকবে না। এটাই তৃণমূল বিজেপির রাজনীতি। আর আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, তারা বলছি জয় শ্রীরাম, আমরা তিলক কাটছি। আমার তো মাঝে মধ্যে মনে হয় নতুন করে হয়তো আমার রামের, কারণ আমার বাড়িতেও রাম পুজো হয়, রামের বোধহয় নতুন করে জন্ম হয়েছে। আর যারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করেন, যারা ঠাকুর বাড়িতে যান, যারা ঠাকুর বাড়ির একদিকে বিজেপির পরিবার আর একদিকে তৃণমূলের পরিবার, সেই ধর্মস্থান বিজেপি আর তৃণমূল দখল করে নিয়েছে। যারা নমশূদ্র মানুষ বাংলাদেশ থেকে এসেছিলেন, যারা কলোনিতে আছেন, যারা জয় শ্রীরাম বলছেন, যারা বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছেন, তারা একবার ভাবুন তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর বামপন্থীরা বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, মোহাম্মদ সেলিম বলছে, যাদের বৈধ ভোটার আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, ফিরদৌস শামীম, আমরা হাইকোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ দেব না। এটাই বামপন্থা, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথাটাই বলতে চাইছি। যখন দত্তপুকুরে ঘুরছি, আমার খুব খারাপ লাগছে যে আসলে দত্তপুকুরে তৃণমূল তো অনেক কথা বলে ফেলেছে। দত্তপুকুরের মহিষা ছিল তো, মসিয়া বলে রাজা ছিল তো, এখানে আমাদের কোনো কথা বলার জো ছিল না। রেলের মাঠে আমি দেখতাম, আমাদের রেল স্টেশনের পাশে রেলের মাঠে আমার যারা বয়োজ্যেষ্ঠ কাকা, বয়োজ্যেষ্ঠ জ্যাঠা, আমার ভাইরা সেখানে স্পোর্টস করতো, দৌড়াতো। এখানে তো তৃণমূল বলেছিল স্টেডিয়াম হবে। আচ্ছা বলুন তো, দুধ ছাড়া কি পায়েস হতে পারে? চিনি ছাড়া কি পায়েস হতে পারে? আর একটু যদি ভালো স্বাদ দিতে হয় তো কিশমিশ আরও কাজু টাজু তো দিতে হয়। আসলে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে দেখতে পেল না এই দত্তপুকুরের মানুষ স্টেডিয়ামের জন্য একটা অর্থ বরাদ্দ হয় রাজ্য বাজেটে, তখন দত্তপুকুরের মানুষ যখন তৃণমূলকে প্রশ্ন করছে যে আমার দত্তপুকুরের স্টেডিয়াম কোথায় গেল, তখন থুতু দিয়ে ছাতু গুলছে আর দুধ ছাড়া পায়েস। তখন বলছে এমএলএ সাহেব আপনার 2-5 লাখ টাকা হবে, কারণ মানুষকে তো ধোঁকা দিতে হবে। দত্তপুকুরে মাটি জোড়ো করে রেখে দিয়েছে, 10 লাখ 20 লাখে স্টেডিয়াম হয় না। আমার বামপন্থীরা, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এটা রাজ্যে বাজেটে ঢোকাতে হবে, ওখানে স্টেডিয়াম হবে, ওখানে অডিটোরিয়াম হবে, ওখানে বেকার যুবকদের দোকান করতে হবে। এই দাবির জন্য খামচিহ্নে ভোট দিতে হবে। তৃণমূল বলেছিল এখানে একটা হসপিটাল করব আমরা। আরে বাবা, তৃণমূল কংগ্রেস তো 11 সালের পরে বলেছিল দত্তপুকুরের মানুষকে আর বারাসাতে যেতে হবে না, কলকাতায় যেতে হবে না। এই যে হসপিটাল মাঠ যে পড়ে আছে, হসপিটাল মাঠে ইঁদুর বিড়াল মরে আছে, কুকুর মরে আছে, সাপ বিড়াল জঙ্গল হয়ে আছে। দত্তপুকুরের মানুষকে বারাসাতে ছুটতে হয়। বারাসাত তো মেডিকেল কলেজের কি অবস্থা জানেন, কলকাতায় ছুটতে হয়, সরকারি পরিষেবা নেই। হসপিটাল করবে বলেছিল। আর যখন আমরা দেখলাম তৃণমূলের যিনি 15 বছরের এমএলএকে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে দিলেন, যখন কর্মী সভা হচ্ছে, তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন সম্মানীয় পীরজাদা নওয়াব কাসেম সিদ্দিকী, তিনি বলছেন মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে এখানে উন্নয়ন করার জন্য, আমি হসপিটাল করব, আমি স্টেডিয়াম করব, আমি কলেজ করব। আর সঙ্গে সঙ্গে 15 বছরের এমএলএ বলছে আমি তাহলে 15 বছরের এমএলএ কি ঘাস কেটেছি? তখন তৃণমূলের নেতারা তাকে মারতে উদ্যত হয়। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি। সকালবেলা যখন খবর পেলাম, যখন আমরা রফিকুর বাবুকে বসালাম, রফিকুর বাবু আমার একটা বাবার তুল্য বয়স্ক মানুষ, তার রাজনীতি আমার রাজনীতি আলাদা হতে পারে, তিনি তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু দত্তপুকুরের মানুষ তো তাকে ভোট দিয়েছিলেন 3 বারের এমএলএ। যখন তিনি হেনস্থা হলেন, ঠেলাঠেলি হলেন, 75 ঊর্ধ্বের বয়স্কের মানুষ
তখন সৌজন্যতার খাতিরে সমস্ত বাধা ভেঙে তার বাড়িতে দৌড়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম, রফিকুর বাবু আপনি ভালো আছেন তো? তখন আমার হাতটা ধরে বললেন, আমি বাবু ভালো আছি। দলটার নাম তৃণমূল কংগ্রেস। উনি আর কিছু বলেননি।